প্রসঙ্গটা একদমই আর্যিকর এবং বিষয়টা হচ্ছে 20তম দিন, মানে 20টা দিন কেটে গেল। প্রত্যেক দিনই যিনি আর্যিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ বাবু তিনি যাচ্ছেন সিবিআই দফতরে, সিজিওতে, রাত্রিবেলা ফিরে আসছেন। ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর ভূমিকা নিয়ে বা তদন্ত নিয়ে প্রশ্নচিহ্ন তুলছে সরকার বা বিভিন্ন মহল থেকে, এবং যিনি তিলোত্তমার বাবা মা তিনিও কিন্তু বলছেন যে এতদিন হয়ে গেল অপরাধী কোথায় বা তদন্ত কিভাবে এগোচ্ছে। এই যে সিবিআই এর হাতে তদন্তভার যাওয়ার পর, আপনি নিজেও একজন প্রাক্তন আইপিএস, আপনি প্রচুর কেস তদন্ত করেছেন, আপনি দেখেছেন সামনে থেকে। এতগুলো দিন চলে গেল, প্রায় 20 দিন, মানুষ জাস্টিসের জন্য পথে নেমেছে, রীতিমতন গোটা দেশ তোলপাড়। কি বলবেন, এত সময় কেন লাগছে? এখন এই কেসে আই উইটনেস আছে কিনা জানা নেই, কিন্তু কোনো আই উইটনেস এখনো বলেনি যে আমি ঘটনাটা দেখেছি। তাহলে অপরাধীকে সাজা দিতে গেলে একমাত্র ফরেন্সিক এভিডেন্সের উপর নির্ভর করতে হবে। কিন্তু প্রথম দিকে যেটা ঘটনা ঘটেছে সেসব দেখে আমার ব্যক্তিগত মত, কলকাতা পুলিশ এবং আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে অন্য লোকেরা এটা সঠিক তদন্ত চাননি। তারা প্রমাণ লোপাট করেছেন এবং এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করেছেন। এবং এই কাজটা যাতে আরো রবিবার পর্যন্ত করতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা বলছিলেন যে রবিবার পর্যন্ত না পারলে সিবিআইকে দিয়ে দেব। কিন্তু রবিবার পর্যন্ত যদি সম্পূর্ণ এভিডেন্স নষ্ট করে ফেলা হয় তাহলে সিবিআই কোথায় থেকে অপরাধীকে ধরবে? আমার ধারণা এরকম একটা ভাবনা থেকেই হাইকোর্ট শুনানির প্রথম দিনেই এরকম আমি আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না। তারা যারা মামলা করেছে তাদের কথা শোনেন জজ সাহেবরা, তারপরে অন্য পক্ষের কথা শোনেন, তাদেরকে এফিডেভিট দিতে বলেন, তারপরে একটা রায় দেয়। কিন্তু এক্ষেত্রে প্রথম দিনই তারা সিবিআইকে তদন্ত আর হস্তান্তরের আদেশ দিয়ে দেন এবং বলেন যে কেস ডায়েরি কোর্টে এসেছে এখান থেকে সেটা যেন সিবিআইকে দিয়ে দেয় এবং পরের দিন 10টার মধ্যে যাতে সম্পূর্ণ নথি হস্তান্তর হয়ে যায়। এই যে হস্তান্তর হয়েছে সেটা ঘটনার দিন 4 পরে 5ম দিন থেকে সিবিআই তদন্ত করছে। এখন আমি যেটা আগেও বলছিলাম যে যেখানে কোনো উইটনেস নেই সেখানে কোথায় থেকে প্রমাণ জোগাড় হবে? এই যে মেয়েটির শরীর, নাক, মুখ, যৌনাঙ্গ, বা যে সন্দেহভাজনকে ধরা হয়েছে যে ইনি একজন অপরাধী, তো সেই অপরাধীর যৌনাঙ্গ, কাপড় চোপড়, সেই সব থেকে তো কলকাতা পুলিশ এগুলো কিছু করেছে বলে আমরা আগে জানতে পারিনি। বললাম যে সেখানে তারা ভ্যাজাইনাল সোয়াব বা পিবিকের কম্বিং করে সেগুলো কালেক্ট করেছে এবং পুলিশের হাতে হস্তান্তর করেছে। দেখুন, এখন এই ভ্যাজাইনাল সোয়াব তার যদি ব্লাড গ্রুপিং করা যায়, যদি সিক্রেটার হন অপরাধীরা, তাহলে সেখান থেকে বোঝা যাবে যে একজনই অপরাধী ছিল, মানে ধর্ষণ করেছেন না একাধিক জন করেছে। এবং সে অপরাধীকে যদি ধরা যায় তাহলে ডিএনএ ম্যাচিং করলে তিনিই অপরাধী কিনা সেটা 100% সন্দেহাতীতভাবে পাওয়া যাবে। কিন্তু ইতিমধ্যেই তো সিভিক ভলেন্টিয়ার একজনকে ধরেছে, তাকে তো অ্যারেস্ট করেছে এবং তাকেও পলিগ্রাম টেস্ট করা হয়েছে। তো প্রসেস এগোচ্ছে। এবার সরকারের তরফে বক্তব্য, কাউকে ধরা হয়েছে মানে সে অভিযুক্ত, সে কোর্টে যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে যে তিনি অপরাধটা করেছেন এবং সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট, ততক্ষণ তিনি কিন্তু অপরাধীতে প্রমাণ হচ্ছেন না। তো এই যে আমি যেটা বলছি, ভ্যাজাইনাল সোয়াবের ব্লাড গ্রুপিং করে যদি দেখা যায় তার ব্লাড গ্রুপের সঙ্গে মিলছে তাহলে তার হওয়ার সম্ভাবনা আছে, যদি না মিলছে তাহলে সম্ভাবনাই থাকবে না। যদি সম্ভাবনা থাকে তাহলে তাকে তো ধরা হয়েছে, তার স্যাম্পল পাওয়া যাবে এবং সেই সোয়াবের যে স্যাম্পল সেখান থেকে যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা যায় তাহলে সন্দেহাতীতভাবে বলা যাবে যে তিনি অন্যতম অপরাধী কি না। তেমনি ভ্যাজাইনাল সোয়াব থেকে
বা এই যে পিবি খেয়ার ওখানে কম করে কিছু হেয়ার যেটা পুলিশের হাতে দেওয়া হয়েছে সেটা অ্যানালিসিস করে, বা ভিকটিমের ঠোঁট বা নেপল বা অন্য জায়গা থেকে যে সোয়াব কালেক্ট করে দেওয়া হয়েছে সেগুলো থেকে যদি এগুলো প্রমাণ হয় তবেই কেউ অপরাধী কিনা এটা প্রমাণ করা যাবে। আর আপনি একের পর একদিন জিজ্ঞাসাবাদ করার কথা বলছেন। তিনি এবং অন্যরা মিলিয়ে যে অপরাধটা ধামাচাপা দিতে চায় সে ব্যাপারে আজকে আর কোনো সন্দেহ নেই। এবং সাধারণত ক্রিমিনালদের পুলিশের লোকেরা, সিবিআই লোকেরা, পুলিশ তারা জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পেয়ে যায়। কিন্তু এখানে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনিও একজন কৃতি ছাত্র ছিলেন, তিনি ডাক্তার হয়েছেন, তার মানে বুদ্ধিমান লোক। কি উত্তর দিলে তিনি এই অপরাধের মধ্যে পড়ে যাবেন, অপরাধে যাতে না পড়েন তার জন্য কি উত্তর দিতে হবে সেগুলো তিনি ভালো করে জানেন। সেই জন্যই যখন যেরকম প্রয়োজন উত্তর দিতে গিয়ে একবারের উত্তর সঙ্গে অন্যবারের উত্তরের মিল থাকছে না, সেই জন্যই তাকে বারবার ডাকতে হচ্ছে এবং সেই জন্যই পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে। কিন্তু পলিগ্রাফ টেস্ট যেটা করা হচ্ছে সেখানে নার্কোটিক ড্রাগস প্রয়োগ করা হয়েছে কিনা, অর্থাৎ নার্কো টেস্ট যেটাকে বলে সেটাও করা হচ্ছে কিনা আমরা জানি না। যদি নার্কোটিক ড্রাগ প্রয়োগ করা না হয় তাহলে বানিয়ে মিথ্যা কথা বলার যে চেষ্টা, মনের মধ্যে যে প্রক্রিয়া, সেটা কিন্তু দমিত হয় না। পলিগ্রাফ টেস্টেও যে সত্যটা বেরিয়ে আসবে সেটা সবসময় আশা করা যায় না। শুধু যারা টেস্ট করছেন তারা বুঝতে পারবেন যে আসামি যখন উত্তর দিচ্ছেন তার থেকে তার ব্লাড প্রেশার, তার পালস রেট বা গায়ে ঘাম হওয়া না হওয়া, এর থেকে বুঝতে পারবেন যে তিনি সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন। তার থেকে তাদের তদন্তের কিছু সুবিধা হতে পারে। তদন্তভার পেয়েছে তাতে তাদের তদন্ত করতে একটু সময় লাগায়। মুখ্যমন্ত্রী কিন্তু ফাঁসি চাইছেন, তিনিও কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে আমিও চাই, এতদিন হয়ে গেল, তাড়াতাড়ি মানে দোষী যে সে বার করে, সিবিআই বার করে ফাঁসি হোক। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কাল হুঁশিয়ারি দিয়েছেন যারা জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন তাদের বলেছেন আমি তো চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু তাতে তাদের কেরিয়ার বা ভবিষ্যৎ নষ্ট হবে, আমি তাই করছি না, সবাই কাজে ফিরুন। কোথাও যেন একটা হুঙ্কার বা হুঁশিয়ারির একটা স্বর মুখ্যমন্ত্রীর গলায়, কি বলবেন? দেখুন, বিনাশকালে বুদ্ধি নাশ বলে একটা কথা আছে। তো মুখ্যমন্ত্রীর বুদ্ধি নাশ না হলে চারিদিকে যেরকম প্রতিক্রিয়া, উনি এরকম হুঁশিয়ারি দিতেন না। আর ফাঁসি যাওয়ার কথা বলছেন আপনারা সাংবাদিকরা, আমি সাংবাদিক থাকলে জিজ্ঞেস করতাম যে ফাঁসি আপনি চাইলেই কি হয়? ফাঁসি হতে হলে কোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে অপরাধী অপরাধটা করেছে এবং সে অপরাধীকে ধরে কোর্টে হাজির করাতে হবে। তো তিনি তো তার পুলিশ কমিশনারকে দিয়ে, তিনি তো তার প্রিন্সিপালকে দিয়ে প্রমাণ লোপাট করছেন। ফাঁসিটা হবে কোথায় থেকে? আমি যদি একটা গাছের গোড়াটা কেটে দিই, দিয়ে আগাতে জল ঢালি, তাহলে গাছটা কি বাঁচবে? তাহলে কি নজরুল স্যার কোথাও সবটা গুলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা? কি মনে হয়? বিভ্রান্ত করা, লোককে ভুল পথে চালানো এবং যে তদন্ত যেটা হচ্ছে সেটাকে বিপদগামী করার জন্য এসব, নাকি আন্দোলনের মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা? কি মনে হয়? বিভ্রান্ত যদি হয়ে যায় লোক তাহলে ঘুরে যাবে। উনার দেখুন, আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আমাদের যে মাইথোলজি আছে তাতে রাবণ সীতাকে হরণ করেছিলেন। এখন রাবণ যদি প্ল্যাকার্ড নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়তেন যে সীতাকে যে হরণ করেছে আমি তার শাস্তি চাই, তাহলে সেটা কিরকম লাগতো? তো মমতা ব্যানার্জি তো তাই করছে। মমতা ব্যানার্জি আন্দোলন করছে, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আন্দোলন করছে, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আন্দোলন করছে, যে পার মন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থতার বিরুদ্ধে। লজ্জা শরম কিছু নয়, থাকলে এগুলো করতে পারতেন।
নজরুল স্যার, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন টেস্ট করা হচ্ছে, মানে পলিগ্রাম টেস্ট করা হচ্ছে, আরও যেভাবে এগোনো যায় তদন্ত, সেই দিকে তদন্ত এগোচ্ছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা বলছেন, তিনি বলছেন যে যাতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বা দ্রুত এইসব বিষয়ে তদন্ত হয় সেই ব্যবস্থা করতে হবে, এবং সরকার বলছে আইন আনতে হবে, বিধানসভায় তারা একটা আলাদা আইন আনবে যাতে তাড়াতাড়ি এর সমাধান হয়। কি বলবেন? বিভ্রান্ত করার জন্য, দেখুন, ফাস্ট ট্র্যাক কোর্ট করার জন্য কয়েক বছর আগেই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার প্রস্তাব শুধু দেননি, টাকাও দিয়েছিল। কিন্তু পক্সো 6টা কোর্ট ছাড়া রেপ কেসের ফাস্ট ট্র্যাক কোর্ট একটাও রাজ্য স্থাপন করেন। তো উনি একথা বলেন কি করে? বলার কোনো রকম অধিকারই নাই, লোককে বিভ্রান্ত করার জন্য বলছে। নিয়ম থাকলেই, আইন থাকলেই তাড়াতাড়ি বিচার শেষ হয়ে যাবে তা তো নয়। দেখুন, আমাদের কলকাতা হাইকোর্টের যে কেস ফ্লো ম্যানেজমেন্ট রুলস বলে একটা রুলস আছে, সেখানে ট্র্যাক 1 কেস কতদিনে শেষ করতে হবে, ট্র্যাক 2 কেস কতদিনে শেষ করতে হবে, ট্র্যাক 3 কেস কতদিনে শেষ করতে হবে বলা আছে। কিন্তু অন্য লোকের কথা বলবো, আমি নিজে একটা মামলা করেছি আলিপুর কোর্টে, সে মামলাটা 12 সালের, আজকে 24 সালেও শেষ হয়নি। কারণ সেখানে যে আইনজীবীরা আছেন, সরকারের হোক বা সরকারি লোকদের হয়ে কাজ করে, তারা কোর্টে দাঁড়িয়ে বেআইনি কাজ করে। যেসব ম্যাজিস্ট্রেটরা আছেন, যে আপনারা জানেন যে ডব্লিউবিসিএস অফিসার বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জাজ, এদের অনেকে আমাদের যে পিএসসি রিক্রুট করেন, সেখানে টাকা দিয়ে রিক্রুটমেন্ট হয়। এমনও শুনেছেন যে প্রিলিমিনারিতে তার নামই ছিল না, মেনে গিয়ে সে প্রথম হয়ে যাচ্ছে, সে চাকরিও করছে। তো এইরকম লোক যারা আসছে তারা অত্যন্ত অসৎ এবং কোনো আইন মানছে না। ফলে এগুলোকে ঠিক না করলে যতই আইন করেন সংশোধন হয়। শেষ একটা প্রশ্নে যাব। 14 তারিখ রাত্রিবেলা যেভাবে একদম একটা দুষ্কৃতী, প্রায় 200-250 জন দুষ্কৃতী আরজি করের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হলো, কমিশনারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে বলেছে তাদের কাছে সেইভাবে ইনফরমেশন ছিল না বা তারা বুঝতে পারেনি ওই সংখ্যক মানুষ সেখানে এসে এইভাবে ভাঙচুর করবে। কোথাও কি এটা তাদের যে আইবি সেটা ফেল, মানে তাদের কাছে কেন খবর হইল না? তাদের কাছে খবর ছিল, আমার ধারণা। আমি কলকাতা পুলিশের কাজ করেছি, স্পেশাল ব্রাঞ্চের কাজই হচ্ছে এটা করা। কলকাতা পুলিশ শাসক দলের নির্দেশে ওদেরকে বলে দিয়েছিল যে ওরা যদি ঢুকে ভাঙচুর করতে পারে, প্রমাণ করতে পারে, সেই জন্য পুলিশ অ্যাকশন নিতে পারে। নাহলে আপনি তো দেখলেন যে নবান্ন অভিযানে যে তারা পারে ঠেকাতে, সেদিনও তারা ইচ্ছে করলে ঠেকাতে পারত। সেদিন যেহেতু এরকম বলা ছিল, তারা সেই জন্যই তাদের নার্সের পোশাক নিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ছে। এটা তাদের ব্যর্থতা নয়, তারা জেনে বুঝে এটা করতে দিয়েছেন উপর মহলের নির্দেশে। সেই উপর মহলের লোকদের সাজা হচ্ছে।